যুগল প্রধান মহোদয়, প্রধান শিক্ষক দশগ্রাম সতীশচন্দ্র সরকার সাধক শিক্ষা সদন স্যার, এই প্রতিষ্ঠানের মহৎ উদ্দেশ্য বা প্রতিষ্ঠানের বিবিধ উদ্দেশ্যগুলো কি কি রয়েছে এবং এর টার্মস অ্যান্ড কন্ডিশন কি কি রয়েছে, কিভাবে ক্লাস হবে, ম্যাডামকে বরণ করে নিচ্ছে আমাদের এই সামনে চলে আসুন, সামনে চলে আসুন। আমাদের এই জ্ঞানাঙ্কুর শিক্ষা নিকেতনের প্রাক্তনী দুজন, রিয়া এবং বনশ্রী। পরে নেব, বোর্ডটাকে এখানে লাগা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের প্রতিকৃতি সজ্জিত হয়েছে, তার চরণে আমার প্রণাম জানাই। মা শারদার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে, তার চরণে আমার প্রণাম জানাই। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণে আমার প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয় পরম শ্রদ্ধেয় রমাপ্রসাদবাবু, তাকে আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত গুণীজন শিক্ষক মণ্ডলী, সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। এখানকার এই নেতাজি সুভাষ সেন্টার ফর নেশন বিল্ডার্সের সকল শিক্ষক শিক্ষিকা, সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। সম্মাননীয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সকলকে আমার নমস্কার শ্রদ্ধা জানাই, ছোটদের অনেক ভালোবাসা জানাই। প্রথমে একটা ভুল আমি কারেকশান করি। স্বপনবাবু এখানে ছাপিয়েও দিয়েছেন আর কয়েকবার বলেওছেন যে এই নেতাজি সুভাষ সেন্টার ফর নেশন বিল্ডার্স এর প্রতিষ্ঠাতা আমি। প্রথম কথা হচ্ছে, এই নামটাও আমার ভাবনা, লেখাটা আমার ভাবনা, পরিকল্পনাটাও আমার ভাবনা, এগুলো আমি মানছি, কিন্তু আমি প্রতিষ্ঠাতা নই। স্বামী বিবেকানন্দ একটা সুন্দর কথা বলেছেন, সুফিদের, মুসলমানদের একটি সম্প্রদায় আছে সুফি সম্প্রদায়, তারা খুব উচ্চ দার্শনিক ভাবনায় ভাবিত মানুষরা তাতে থাকেন। তাদের একটা সুন্দর প্রথা ছিল যে একটা বাচ্চা তাদের নিজের সন্তান একটু বড় হলে উপরে ছুঁড়ে দিতেন, ছুঁড়ে দিয়ে বলতেন, ইফ আলী ক্রিয়েটস ইউ পেরিশ, ইফ আল্লাহ ক্রিয়েটস ইউ পারসিস্ট। ঠিক আছে, যদি আলী তোমাকে সৃষ্টি করে থাকে তাহলে তুই ধ্বংস হয়ে যা। উপরে ছুঁড়ে দিয়ে বলতো, যদি তুমি আমার ছেলে হও, আমি তোমাকে সৃষ্টি করেছি, তাহলে তুই পড়ে মরে যা। আর যদি তোমাকে আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে তুমি বেঁচে থাকো। বুঝতে পেরেছ? ফলে যদি আমি এটাকে ক্রিয়েট করি, আমি এর সৃষ্টিকর্তা হই, তাহলে আমি এর ধ্বংসকর্তা হতে পারি। ঠিক আছে, কিছুদিন পরে দেখা গেল আমি এমন কিছু করলাম যে, বা আমি এতে সময় দিলাম না, এটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, ফলে আমি এর সৃষ্টিকর্তা নই বা প্রতিষ্ঠাতা নই। অনেকের, আমি এই ভাবনাটা ভেবেছি প্রথম, অনেকে এটার সঙ্গে সহমত হয়েছেন, তারা এটাকে বেড়ে তুলতে সাহায্য করেছেন। সকলের ভাবনাতেই এটা হয়েছে। আর বলবো, এই সব কিছুর পেছনে সেই সর্বশক্তিমান আল্লাহ, গড, ঈশ্বর যাই বলো, যার শক্তি সকলের মধ্যে কাজ করে, আমাদের মধ্যে কাজ করে, তোমার মধ্যে কাজ করছে, সকলের মধ্যে কাজ করে, তিনি যদি এটার সৃষ্টিকর্তা হন, রক্ষাকর্তা হন, তাহলে এটা চিরকাল থাকবে। ফলে আমি ওই প্রতিষ্ঠাতার দাবিটা অস্বীকার করছি। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, আজকের দিনটা কিন্তু খুব সুন্দর দিন, জানো তো? আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, যেটা বলা হয় অক্ষয় মানে যার ক্ষয় নেই, বিনাশ নেই। এই দিনটাকে ভারতীয়রা খুব মানে অক্ষয় তৃতীয়াতে যাই সূচনা করা হবে সেটা শেষ হবে না। অক্ষয় তৃতীয়ার তিথিটা কিন্তু ঢুকে গেছে এখন, মানে পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার তিথিটা স্টার্ট হয়ে গেছে, কাল সকাল 9টা পর্যন্ত আছে। ফলে আমরা কিন্তু অক্ষয় তৃতীয়ার মধ্যেই এই একটা সুন্দর কর্মসূচি শুরু করলাম। ফলে আমার মনে হয় এটা অক্ষয় হবে, এটা সহজে ক্ষয়প্রাপ্ত হবে না। ঠিক আছে? আর আমার খুব ভালো লাগছে, আচ্ছা তোমার ক্লাস 8-এর কতজন জোরে হাত তোলো তাড়াতাড়ি? ক্লাস 8 জোরে, আমি বললাম জোরে হাত তোলো তাড়াতাড়ি। তোমরা হাত তুলতে এতক্ষণ সময় নিলে, তাও আবার চিন্তা করে এখনও সব হাত স্ট্রেট ওঠেনি, একদম এরকম। স্বামী বিবেকানন্দের কথা হচ্ছে, মিনমিনে পিনপিনে ছেঁড়া নেতাগুলোকে দিয়ে কিচ্ছু হবে না। বুঝতে পেরেছ? যার নামটা আমরা নিয়েছি নেতাজি সুভাষ, হাতামিদা, নেতাজি সুভাষ, তিনি কিন্তু ওই রকম দুর্বল প্রকৃতির ছেলে ছিলেন না। অত্যন্ত তেজি, সাহসী, বুদ্ধিমান, লড়াকু একটা মানুষ,
গোটা ব্রিটিশ সরকারকে ঘোল খাইয়ে দিয়েছিলেন। বলা হতো ব্রিটিশ সরকার এত বড় জায়গাতে ভারতবর্ষের রাজত্ব, সারা পৃথিবীতে রাজত্ব করে যে ব্রিটিশ শাসনে কোথাও সূর্যাস্ত হয় না, কারণ এক জায়গায় সূর্য ডুবলে আরেক জায়গায় সূর্য উঠছে, সেই জায়গাটাও ব্রিটিশ শাসনের মধ্যে আছে। সেই ব্রিটিশ সরকারকে একটি মানুষ, একজন, একটা সরকার নয়, একটা দেশ নয়, একজন মানুষ তাকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। তো সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তার জীবনী পড়বে, আমরা আলাপ আলোচনার মধ্যে নিয়ে আসবো পরে। তো দেখবে কীরকম তেজস্বী, কীরকম বীর। বীর বলতে যে ছবিটা মনের সামনে আসে সেটা নেতাজির, যার জন্য তার নাম আমরা নিয়েছি। ফলে তোমরা যারা এই কর্মসূচির মধ্যে এসে পড়েছ, তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। তোমরা, স্বামীজি বলছেন, হে বীর সাহস অবলম্বন করো, সেই বীরত্বের পরিচয় দেবে সবসময়। ভীরু দুর্বল হলে হবে না। আরেকটি কথা হচ্ছে যে এটা আমরা কেন এটা শুরু করতে গেলাম, এই ভাবনাটার মধ্যে কেন এলাম, ঠিক আছে, কেন এরকম একটা সেন্টার আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে, এটা স্যার কিছু বলেছেন, বাঙালির অস্মিতার কথা বলেছেন। তো একটা কথা তোমরা মনে রাখো যে একটা খুব সুদূর প্রসারী, একটা বৃহত্তর, একটা মহৎ ভাবনা এর মধ্যে কাজ করেছে। এখানে কিন্তু কোনো লাভের আশায় আমরা কেউ আসিনি। এদিকে যারা বসে আছেন বা ওইদিকে যারা বসে আছেন, তারা কেউ কোনো লাভের আশায় বিশেষ আসেননি, তারা কিছু পাওয়ার আশায় আসেননি, তারা এসেছেন কিছু দেওয়ার নেশায়, দেওয়ার নেশায়, দেওয়ার আনন্দে। তারা কিছু দিতে চান, তোমাদেরকে, সমাজকে কিছু দিতে চান, সেই দেওয়ার আগ্রহ আকুতি নিয়ে তারা এসেছেন। এবার কথা হচ্ছে, আমি তোমাকে কিছু দিতে চাই, তাই না? আমি তোমাকে ধরো এই বইটা দেবো, তুমি যদি হাত এরকম মুঠো করে দাঁড়িয়ে থাকো বা হাত এরকম জড়ো করে দাঁড়িয়ে থাকো, তুমি নিতে পারবে? আমি দিতে চাইলে তোমাকে হাত পাততে হবে, তো নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, তো তবে তুমি নিতে পারবে। ফলে এরা দিতে চান, তোমাকে নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, এইটুকু মাথায় রেখো। আর কয়েকটা কথা, আমি খুব বেশি কথা বলবো না, আমি কয়েকটা কাজের কথা বলে আমি শেষ করব। বাকি স্যাররা আছেন, তারা বলবেন। অলরেডি আমরা অনেকটা পিছিয়ে গেছি। দেখো, তোমরা দূর থেকে পড়তে পারছো না, এটা হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, 3টে জেলা, অখণ্ড মেদিনীপুর যাকে বলি, তার ম্যাপ দেখতে পাচ্ছ? দেখো, একটু দেখার চেষ্টা করো। সৃজন, মাইক দাদা, পড়লিস দাদা। হাত তুলবে, তাড়াতাড়ি হাত তুলবে। এইখানে বিনপুর আছে, কতজন দেখেছো? হাত তোলো দেখি। বিনপুর গেছো? হাত তোলো। এইখানে ঘাটাল আছে, কতজন গেছো? হাত তোলো তাড়াতাড়ি। এইখানে মোহনপুর আছে, কতজন গেছো? হাত তোলো। এইখানে গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বুঝতে পারছো? আমি অখণ্ড মেদিনীপুরের ম্যাপ তুলে হাত তুলতে বলেছি, তোমার গণ্ডি কিন্তু এতদূর এইটাও ক্রস করেনি, তাই না? তুমি এখন যে পরিস্থিতিতে রয়েছো, তোমার গণ্ডি কিন্তু এটা পেরোয়নি। তোমার বাবাকে গিয়ে তুমি যদি জিজ্ঞেস করো, বা তোমার কাছাকাছি যারা আছেন, তারাও অনেকে হয়তো এই গণ্ডিটার মধ্যেই ঘোরাফেরা করেছেন, এর বাইরে বিশেষ যাননি, ঠিক আছে? সব জায়গাগুলো এখনো যাওয়া হয়ে ওঠেনি, অনেক বয়স হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ, ঠিক আছে? এইখানে দেখো একদম দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দেখেছো? হাত তোলো। কে দার্জিলিং দেখেছে? একজন, তাই তো? কোচবিহার দেখেছ? দেখো নি? আলিপুরদুয়ার দেখো নি? দীঘা দেখেছ? এইখানে পুরুলিয়া দেখো, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখন আমাদের অনেকটা আয়ত্তের বাইরে, তাই না? এখন আমাদের কাছে স্বপ্ন। এ দেখো ইন্ডিয়া, কে? কাশ্মীর, লাদাখ, কন্যাকুমারী, এখানে অরুণাচল প্রদেশ একদম শেষের দিকে, এখানে দেখো গুজরাট, ঠিক আছে? এখানে ওখা, আমি এই এই প্রান্তটা একদম দাঁড়িয়ে আছি, দেখেছি আমি এই জায়গাটাও দেখেছি, এটাও দেখেছি, এটাও দেখেছি, বুঝেছ? তারপরে তো এতগুলো রাজ্য আছে, এখানে আবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে,
তাই না? এই হচ্ছে ভারতবর্ষ। দেখো, দেখলে? এ দেখো, আমরা ম্যাপ নিয়ে আসিনি, একটা গ্লোব দেখাচ্ছি, পৃথিবী। এইখানে ইন্ডিয়া, এখানে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দেখতে পাচ্ছ? তুমি আবার ঠিক করো, তোমার বয়স 14 বছর, তুমি কোন গণ্ডিটার মধ্যে থাকবে? তোমার জীবন যখন শেষের দিকে চলে যাবে, তুমি কি ওই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নিজের ঘর থেকে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে চায়ের দোকান, চায়ের দোকান থেকে পার্টি অফিস, পার্টি অফিস থেকে ঘর, আর এত জ্ঞানী দুনিয়া, তার থেকে জ্ঞানী আর কেউ নেই, সব জানে সে। ট্রাম্পেরও দোষ ধরে দিতে পারে, ট্রাম্প ওটা কেন করলো, খামেনি ওটা কেন করলো, অমুক কেন করলো, হ্যাঁ, সচিন তেন্ডুলকার ওই শটটা না খেলতে পারতো, বিরাট কোহলি ওখানে কেন ভুল করলো, নরেন্দ্র মোদী সে কিছুই জানে না, মূর্খ লোক, বুঝতে পারছো? কিন্তু তার দৌড় কদ্দূর? ঘর থেকে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে বাজার, বাজার থেকে আবার ঘর, ওইটুকুই মধ্যে সে ঘুরপাক খাচ্ছে সারা জীবন। আর জ্ঞানটা তার একদম বিশ্বজোড়া। বুঝতে পেরেছো আমার কথাটা? আমি কি বলতে চাইছি? তোমার সামনে এই গোটা পৃথিবীটা পড়ে আছে, একটা বিরাট জীবন পড়ে আছে, আর এই গোটা পৃথিবীটা পড়ে আছে, ঠিক আছে? আমরা কিন্তু চাইছি, আমার সামনে যে 35-40টি ছেলে মেয়ে আজকে বসে রয়েছে, এবং খুব মেয়েরাই বেশি সংখ্যায় ছেলেদের থেকে, সেটা তো সব জায়গাতেই হচ্ছে, তাদের কাছে কিন্তু শুধু ওই নিজের ক্ষুদ্র গণ্ডিটা নয়, সে গণ্ডিটাকে ক্রমশ অতিক্রম করতে থাকবে, ক্রমশ অতিক্রম করতে থাকবে। তার সামনে এই গোটা জগৎটা। একটা ম্যাপ কি, গ্লোব কিনবে বাড়িতে, গ্লোবটা কিনে পড়ার টেবিলে রাখবে, মাঝে মাঝে দেখবে আর স্বপ্ন দেখবে, আমার সামনে পৃথিবী মানে এইটা, গোটা বিশ্ব, ঠিক আছে? একটা ছেলের গল্প বলি। একটা স্কুলে পড়তো, মাধ্যমিক পরীক্ষার পরে সেই বন্যা হয়ে গেছে, স্কুল বন্ধ, বুঝতে পেরেছ? স্কুলে গিয়ে বাক্সটাও নিয়ে আসতে পারেনি, রাস্তা এতটা জল, একটা পলিথিনের বস্তাতে বই, খাতা, জামা কাপড় যা ছিল গুছিয়ে নিয়ে, মাথায় বস্তা বেঁধে নিয়ে, ওই রকম জলে হাঁটতে হাঁটতে দশগ্রাম স্কুলে চলে এসেছিলেন পড়তে, দশগ্রাম স্কুলে পড়েছিলেন। এই মুহূর্তে পৃথিবীর হেন কোনো দেশ নেই যেখানে তিনি নামলে সেখানে তাকে তাদের দেশের মন্ত্রীর থেকে কম সম্মান করবে, বুঝতে পেরেছ? ধরো পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ এখন কিন্তু আমেরিকা নয়, চায়না, চীন। বলে চীনে তাকে, চীনের সরকারই তাকে, মানে সেখানকার একজন মন্ত্রীর যা সম্মান, চীনের একজন মন্ত্রীর যা সম্মান, ইকুয়াল মানে সমান মর্যাদা দিয়ে তাকে খাতির করে। তিনি নামলে, এয়ারপোর্টে নামলেই সেখানে নিচে লোক দাঁড়িয়ে থাকে, তাকে রিসেপশন করার জন্য, তার ব্যাগ বই নিয়ে যায়, সেখানকার সব থেকে দামি হোটেলে রাখে, সব থেকে ভালো জায়গায় খাওয়ায়, সব থেকে ভালো সম্মান করে, ঠিক আছে? বুঝতে পেরেছ? তোমার পক্ষেও সম্ভব, ঠিক আছে? এটা কিন্তু আমরা এমনি এমনি একটা মজা করার জন্য এটা শুরু করিনি, আর ওই ক্লাস 8-এ এসে একটা স্কলারশিপ পরীক্ষা দিয়ে 2 টাকা নিয়ে ঘর চলে যাবে বলেও আমরা শুরু করিনি। আমরা শুরু করেছি, আমাদের নাম দিয়েছি সেজন্য নেশন বিল্ডার্স, তোমরা জাতি গড়ে তুলবে, ঠিক আছে? দেখো, আমি 3টে ছেলের গল্প তোমাকে দেখাচ্ছি। হচ্ছে এ স্টুডেন্ট, তার নাম অমল, ফার্স্ট লেটার এ, এ হচ্ছে বিমল, ফার্স্ট লেটার বি, আর সি হচ্ছে চন্দন, দেখতে পাচ্ছ পিছনে? হ্যাঁ, বিমল হচ্ছে, এই 3জন ক্লাস 7 থেকে 8-এ উঠেছে, বয়স 14+, 14+ বয়স, ঠিক আছে? 7-এর যে অ্যানুয়াল পরীক্ষা হয়েছে তাতে অমল পেয়েছে 80% নাম্বার, বিমল পেয়েছে 70% নাম্বার, চন্দন পেয়েছে 60% নাম্বার, ঠিক আছে? 3জনই খুব ভালো বন্ধু,
দারুণ মেলামেশা, গল্প, কথাবার্তা। 3টে ছেলের নাম বললাম, কিছু মনে করিস নি, ঠিক আছে? 3টে মেয়ের নামও বলতে পারি, হ্যাঁ? অরুণিমা, বিমলা, চন্দনী, এরকম হতে পারে, ঠিক আছে? বা চাঁদনি, কিছু হতে পারে। তো এই 3জন এরকম। দেখো বিমল না, বিমল বাবু হচ্ছে, ঠিক আছে, আমি বেশি অত, আমার খুব একটা উচ্চাসাহ নেই, এই নেই, সে তার নিজের রাস্তা থেকে কখনো সরে যায়নি, হ্যাঁ, মোটামুটি তার ট্র্যাকে আছে। যখন বয়স 35, বিমল মোটামুটি পড়াশোনা করে জীবনে এস্টাবলিশড হয়েছে। সে একটা চাকরি করে, মাসে 70,000 টাকা পায়, ঠিক আছে? এই দেখো, এই চন্দন না, চন্দন বা চন্দনী বা চাঁদনি যাই বলো, এই ক্লাস 8-এ ওঠার পর ওর মাথায় একটু মনে হলো, না এইরকমভাবে চলবো না জীবনে, কিছু করতে হবে, কিছু করে দেখাতে হবে, ঠিক আছে? ওই মাঝে মাঝে মোবাইল ঘাঁটা, একটু গল্প করা, এর তার সঙ্গে আড্ডা মারা, এই যে পড়া যেটুকু না করলে নয় সেইটুকু করা, গুঁতালে পড়া, ঠেললে পড়া, না হলে নেই, এই রকম জীবনটা আমি যাপন করব না। মা বকলে পড়তে বসবো, ঠিক আছে, টিউশনে পড়া ধরলে পড়তে বসবো, যে স্যার মারে তার পড়াটা করব, আর একটু ফাঁক পেলেই মোবাইল নিয়ে বসে যাব, এই জীবনটা আমি যাপন করব না। আমি একটা জীবন যাপন করতে চাই, দেখাতে চাই জীবন কাকে বলে, ঠিক আছে? একটু সামান্য পরিবর্তন নিজের জীবনে, এরকম তো চলছিল, একটু সামান্য ইতিবাচক পরিবর্তন নেওয়া শুরু করলো। এটাই তার রাস্তা ছিল। 1 ডিগ্রি প্লাস কোণ তৈরি করলো এখানে তার চলার পথ থেকে, ঠিক আছে? এই যে চন্দনী চলতে 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 এরকম জায়গাতে এসে দাঁড়ালো। এই লাইনগুলো আমি আঁকামাঁকা করছি ইচ্ছে করে, স্ট্রেট লাইন আঁকছি না, সেটা আমি কেন পরে বলবো। আর এই যে অমল না, অমল বা অরুণিমা যাই বলো, কত 80% নম্বর পাওয়া, একটু নিজেকে ক্লাসের প্রথমের দিকে একটু অহংকারও আছে, হ্যাঁ, একটু একটু আলস্য, একটু ফাঁকিবাজি, একটু মোবাইল দেখা, হয়ে যাবে, ও কি আছে, ও তো জানি পরীক্ষার আগে পড়ে নেব, ঠিক আছে? মা বলছে পড়িস নি কেন, আমার হয়েছে, হ্যাঁ, বাবা বলছে পড়ে না, ও হয়ে যাবে, ঠিক আছে? ও ভাবছে যে আমার হয়ে যাবে, মোটামুটি আমি ঠিক আছি, আমার হয়ে যাবে, আমার কোনো ব্যাপার নেই, ও আমি ঠিক পরীক্ষার সময় ম্যানেজ করে নেবো, যতটা পারি নিজে করবো, না হলে তো এর তার দেখতেও পাবো পরীক্ষা হলে। এই করে অমল তার অ্যাটিটিউড নিয়ে চলছিল। আস্তে আস্তে একটুখানি নেগেটিভ কোণ তৈরি করেছে এখানে 1 ডিগ্রি, নামতে 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 অমল এখানে এসে দাঁড়িয়ে গেছে, বুঝতে পারছো? এ এখন মাসে না 7,000 টাকা রোজগার করাটা তার কাছে বেশ কঠিন হয়ে গেছে। সংসার চালানো, ছেলেপুলের খাবার জোটানো, বিয়ে থাও হয়ে গেছে, টুকটাক খরচ জোটানোও তার কাছে বেশ চাপের হয়ে গেছে। এ কিন্তু মাসে প্রায় 7 লাখ টাকা রোজগার করে। আচ্ছা, এটা হওয়া সম্ভব কি সম্ভব না? হওয়া সম্ভব কি সম্ভব নয়? ইয়েস অর নো বলো, হতে পারে? এই যে একটু পরিবর্তন জীবনে, রাস্তা ছেড়ে একটু নিচের দিকে নেমে যাওয়া, একটু রাস্তা ছেড়ে উপরের দিকে উঠে যাওয়া, ঠিক আছে, এটাই কিন্তু জীবনের পরিবর্তনটা তৈরি করে। কে কোথায় যাবে আর কি করবে। আর এই যে ছোটোখাটো ঢেউ খেলানো রাস্তাগুলো কেন না, যে যত বড় শেয়ানা হোক তার সবসময় সাফল্য থাকে না, কিছু সাফল্য কিছু ব্যর্থতা জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে মিলেমিশে থাকে। এক্ষুনি এই অঙ্কটা পারলাম, স্যার খুব প্রশংসা করলো, পরের অঙ্কটা পারলাম না, স্যার একটু বকে দিল। এই পরীক্ষাতে ইতিহাসটা ভালো পেরেছি, ভূগোলে 2 নম্বর কমে গেছে। এই ছোটোখাটো উত্থান পতন এগুলো আছে, এগুলো প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তে প্রতিদিন আছে। প্রতিদিন একটু পারা, একটু না পারা, একটু ভালো একটু খারাপ, এগুলো আছেই। কিন্তু বড় পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা স্বভাবে, চরিত্রে, দৃষ্টিভঙ্গিতে, আচরণে, কাজকর্মে, সেইটা লক্ষ্য রাখতে হবে। সেই পরিবর্তন যদি হয়ে যায়
তাহলে কিন্তু তুমি বুঝতেই পারবে না একদিন তুমি নামতে 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 কোথায় এসে দাঁড়িয়ে গেছো। একটি ভালো ছেলে, সম্ভাবনাময় ছেলে বা মেয়ে, বুদ্ধিমান ছেলে বা মেয়ে কোন অতলে তলিয়ে গেছে কেউ বুঝতে পারবে না, না তার বাবা, তার মা, না সে, না কেউ। আর উদ্ধারের কোনো রাস্তা নেই। এই 2-3 দিন আগে প্রায়ই হয়, একজন মাস্টারমশাই, একজন গার্ডিয়ান এসেছিলেন, এসে তার ছেলেকে আমাদের এখানে রাখতে চান, কারণ ছেলে একদম বিগড়ে গেছে, সে কিছুতেই আর তাকে ঠিক করা যাচ্ছে না। প্রায় কান্নাকাটি করছিল আমার উল্টো দিকে বসে। আমি বললাম, কি করে হলো এটা? না এই শোনে না, আমি এটা কি একদিনে হয়েছে, না কয়েক বছর ধরে হয়েছে, না মাস্টারমশাই ক্লাস 9-এর ছেলে, ক্লাস 7 থেকে সমস্যাটা শুরু হয়েছে। আপনার যখন সমস্যাটা শুরু হয়েছিল তখন আপনি দেখেন, ছোট করে যখন তার অধঃপতনটা শুরু হয়েছিল, ট্র্যাকটা ছেড়েছিল, রাস্তাটা ছেড়ে অধঃপতনের দিকে যাচ্ছিল, তখন আপনি দেখেননি। 2 বছর পর একদম জাহান্নামে যখন দাঁড়িয়ে গেছে, চরম অবনতিতে দাঁড়িয়ে গেছে, তখন আপনি কান্নাকাটি শুরু করেছেন। এবার আপনি চাইছেন কোনো রকম ঘাট থেকে নামিয়ে দিয়ে অন্যের ঘাড়ে চড়িয়ে দিই, সমস্যাটা মিটে যাবে, ঘর থেকে বের করে হসপিটালে দিয়ে দিই, আর সে বাচ্চা কিছুতেই আসবে না। বুঝতে পেরেছ? আমি গার্ডিয়ানদেরকেও কথা বলছি, কখন আপনার ছেলে ট্র্যাকটা ছাড়ছে, পানীয় শিল্প উৎপাদন, ইনভার্টেজ বা হ্যালো, কখন আপনার ছেলে বা মেয়ে ট্র্যাকটা ছাড়ছে, পড়া ছেড়ে অন্য বিষয়ে আসক্ত হচ্ছে, মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, কখন সে দেখবেন যে অন্য দিকে দৃষ্টি, বন্ধুবান্ধব বেড়েছে, কথাবার্তার ধরন বদলাচ্ছে, তখন আপনাকে তখনই সচেতন হতে হবে। আর আমার ছেলেমেয়েদেরকে বলবো, নিজে নিজেকে নজর রাখবে। উদ্ধারেদ আত্মনো আত্মানা ন আত্মানা অবসাদয়েত, ওই যে গীতা বলছিল একটু আগে, নিজেই নিজেকে রক্ষা করতে হবে। আমি নিজেই নিজের সব থেকে বড় বন্ধু, নিজেই নিজের সব থেকে বড় শত্রু। তোমার থেকে তোমার বড় শত্রু আর কেউ নেই, তোমার থেকে তোমার বড় বন্ধু কেউ নয়। ঠিক আছে? তাহলে আমাদের প্ল্যানটা কি? আমাদের প্ল্যান হচ্ছে, এই যে ক্লাস 8 পর্যন্ত তুমি 7 পর্যন্ত তুমি একটা ধারায় গড়ে এসেছো, আমাদের বিশ্বাস তোমরা এখনও পর্যন্ত নিষ্পাপ, পবিত্র, সুন্দর এবং বুদ্ধিমতী, বুদ্ধিমান আমাদের মেয়েরা এবং ছেলেরা। তোমাদের মধ্যে একটা সম্ভাবনা আছে, তোমরা ভবিষ্যতে অনেক বড়, অনেক সুন্দর হতে পারো। সুন্দর হলে কি হবে? তুমি সুন্দর হলে আমার লাভটা কি? তুমি সুন্দর হলে তোমাকে দিয়ে যে কাজগুলি হবে, সেই কাজগুলি সুন্দর হবে, সেই কাজগুলো দিয়ে অনেক মানুষের উপকার হবে, অনেক মানুষের সর্বনাশ হয়ে যাবে না, অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে না। আমাদের দেশটায় দেখছো না, শিক্ষিত বুদ্ধিমান লোকেরা দেশটা চরম সর্বনাশ করে দিচ্ছে, কোটি কোটি টাকা লুট করে নিচ্ছে, চিকিৎসা পরিষেবা ঠিকমতো দিচ্ছে না, শিক্ষা ঠিকমতো দিচ্ছে না, যে পরিকাঠামোগুলো সুন্দর করে গড়া দরকার সেগুলো গড়ে তুলছে না, সমস্ত ধ্বংস করে ফেলছে। তো সেখানে তোমরা যদি একটু ভালো হও, সৎ হও, চরিত্রবান হও, বুদ্ধিমান হও এবং সেই সঙ্গে তোমাদের প্রতিভাটাকে কাজে লাগাও, তাহলে তোমাদের দিয়ে অনেক তোমার তো জীবন সুন্দর হবে, অনেক মানুষের উপকার হবে। বুঝেছ? তবে এটা আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলি। 2008 বন্যা হয়েছে, আমার বাড়ি হচ্ছে খাকুড়দা। আমি যেখানটায় ছিলাম, আমি আর একজন ছেলে ছিলাম, দুজন আমার ঘরটাতে ছিলাম। সেই মুহূর্তে যখন ফ্ল্যাশ ফ্লাডটা আসে, যদি আমরা আর 4-5 মিনিটের মধ্যে ঘর থেকে না বেরোতে পারতাম, আমরা ভেসে যেতাম সেদিন বন্যায়। তো যাই হোক, কোনো রকম বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমরা গেছি হচ্ছে পক্তাপোল বলে একটা জায়গা আছে, ওই ন্যাশনাল হাইওয়ের উপরে। আর রামকৃষ্ণ মিশনের মহারাজকে ফোন করেছি, মহারাজ খুব বাজে অবস্থা, আমাদের এখানে বন্যা হয়ে গেছে, সমস্ত এলাকা ডুবে গেছে, প্রচুর লোক অসহায় অবস্থায় আছে, আপনি যদি কিছু সাহায্য করতেন। মহারাজ সঙ্গে সঙ্গে বেলঘরিয়া থেকে স্পিড বোট নিয়ে এসেছেন। বুঝতে পেরেছ? স্পিড বোট নিয়ে এসেছেন, ওই
প্রথম কাজ হচ্ছে যে যেখানে যেখানে লোকেরা আটকে আছে তাদেরকে রেস্কিউ করা, তারপরে রিলিফ দেওয়া। তো আমরা ওখানে আছি। তো মহারাজ যখন স্পিড বোটটা নিয়ে এলেন তো বিকেল 3টে, 3:30 হয়ে গেছে। আগের দিন রাতের ওই ঘটনা, পরের দিন বিকেল 3টে। ততক্ষণে 1,000-5 লোক ওখানে জমা হয়েছে, বুঝতে পেরেছ? তারা খুব উদ্বিগ্ন যে তাদের আত্মীয় স্বজনরা যে বিভিন্ন গ্রামে আটকে আছে, তার তখন তো ফোন ছিল না, অত বাড়িতে বাড়িতে এত মোবাইল ফোন যায়নি, যে তারা কি অবস্থায় আছে, তারা বেঁচে আছে না ভেসে গেছে না ডুবে গেছে, তারা জানতে চায়, কিন্তু জানার কোনো উপায় নেই তাদের। তো মহারাজ ওই তার গাড়ি থেকে স্পিড বোটটা নামালেন। যেই নামালেন তখন লোকেরা ঘিরে ধরল যে এই গ্রাম থেকে আমাদের খবর দিতে হবে। তো মহারাজ তাদের আবেদন মতো স্পিড বোট নিয়ে একটা লোককে নিলেন, দিয়ে একটা গ্রামে গেলেন, সেখান থেকে খবর নিয়ে আসেন। ততক্ষণে সেই যে লোকেরা দাঁড়িয়েছিল তারা প্রচণ্ড ক্ষেপে গিয়ে 4-5টা সরকারি বোট ছিল ওখানে, বুঝেছ? দৃশ্যটা আমার চোখের সামনে আছে। 4-5টা সরকারি বোট ছিল, বোটগুলোকে লাথি মারতে মারতে জলে ফেলে দিল। কেন বলো তো? সরকারি বোটগুলো ইঞ্জিন ছিল না, ওগুলো খোলটা ছিল। সেই যে প্রচণ্ড স্রোতে ওই সরকারি বোটগুলো কোনো কাজে লাগছিল না। স্রোতে ওই ইঞ্জিনবিহীন বোট কী কাজে লাগবে, তাই না? স্রোতের এগেনস্টে যদি চলতে হয়, যেখানটা প্রচণ্ড স্রোত, তাহলে একটা শক্তিশালী ইঞ্জিনের যুক্ত বোট চাই, তাই তো? ওই ইঞ্জিনবিহীন বোটগুলো বেকার, লাথি মারতে মারতে লোকে জলে ফেলে দিল। তোমাকে ভাবতে হবে তোমার জীবনটা কিন্তু স্রোতের বিরুদ্ধে চলবে, ঠিক আছে? যেদিন তুমি নেতাজি সুভাষ সেন্টার ফর নেশন বিল্ডার্সের নাম লেখাবে, পড়তে আসবে, তুমি জেনে রাখো তোমার জীবনটা স্রোতের বিরুদ্ধে চলবে। সেরকম একটা শক্তিশালী পাওয়ারফুল ইঞ্জিন চাই, আর না হলে কী হবে? ওই স্রোতে ভেসে যাবে। ওই যেমন বোটগুলোকে লোকে লাথি মারতে মারতে জলে ফেলে দিয়েছিল, সেরকম একটা সময় দেখবে তোমার জীবনটা অন্যের কাছে বোঝা হয়ে যাবে, অসম্মানের হয়ে যাবে, ঠিক আছে? আর তুমি যদি স্পিড বোটযুক্ত মানে ইঞ্জিনযুক্ত নৌকা হও, তাহলে কী হবে? তুমি নিজে তো ওই স্রোতের বিরুদ্ধে যেতে পারবে, তার সঙ্গে সঙ্গে তোমার পিঠে আরও 5টা লোককে, তোমার বাবা মা, তোমার পাড়া প্রতিবেশী, দেশবাসী, রাজ্যবাসী, বিশ্ববাসী, যাকে প্রয়োজন হবে তোমার কাঁধে বয়ে নিয়ে তুমি তাকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। কি বোঝা যাচ্ছে আমার কথাটা? বোঝা যাচ্ছে কি না? কী চাও? ভেসে যাবে স্রোতে, না স্রোতের উল্টে তো চলবে? উল্টো দিকে চলবে তো। স্রোতের উল্টো মানে কি? ক্লাসে গিয়েই দেখতে হচ্ছে বেশিরভাগ বন্ধু পড়াশোনা করে না, বেশিরভাগ বন্ধুই কথা শুনতে চায় না, অবাধ্য। বেশিরভাগ জনেরই ক্লাস 8-এ উঠতে না উঠতেই ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। 2-4 জনের ছেলেদের বয়ফ্রেন্ড, মেয়েদের বয়ফ্রেন্ড, ছেলেদের গার্লফ্রেন্ড খোঁজা হয়ে গেছে এখনই, বুঝতে পেরেছ? তাকে নিয়মিত মেসেজ পাঠানো শুরু হয়ে গেছে। এটাই স্রোত। আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে, মায়েরাও শুনছেন, বাবারাও শুনছেন। এই স্রোতের বিরুদ্ধে তোমাকে চলতে হবে। তুমি একটা অন্যরকম ছেলে, অন্যরকম মেয়ে। আমরা দেখেছি, স্যাররা এখানে আছেন, এরা অসংখ্য ছেলে মেয়েকে দেখেছেন, আমরাও দেখেছি। এই 25 বছর শিক্ষকতা করতে গিয়ে দেখেছি, এখন অনেক ছেলে মেয়েকে আমরা দেখেছি যাদের মুখগুলো চোখের সামনে ভাসে, তারা স্রোতের বিরুদ্ধে চলেছে এবং তারা জীবনের সাফল্যটা ছিনিয়ে এনেছে। তোমরাও সেটা পারো। আমাদের কাজ হচ্ছে তোমাকে ওই সাফল্যের পথে চলার জন্য যে অ্যাডিশনাল সাপোর্টটা দেওয়া দরকার, অতিরিক্ত সহায়তাটা দেওয়া দরকার, সেই অতিরিক্ত সহায়তাটা আমরা এখান থেকে দেব। আমরা কি করব? আমরা রবিবার করে 4টে ক্লাস করব, ঠিক আছে? 4টে ক্লাসে তোমাকে কি শেখাবো? আমরা শেখাবো মূলত হচ্ছে সায়েন্স, এবং সেটা আমরা শেখাবো NCERT সিলেবাস ধরে। গার্ডিয়ানরাও জেনে রাখো, NCERT হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, যে সিলেবাস ধরে, সেই সিলেবাসের বইগুলো মূলত বাংলায় পাওয়া যায়, ইংরেজিতেও পাওয়া যায়। আমরা ইংলিশ ভার্সন বইটা নিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা সায়েন্সটা পড়াবো, সায়েন্স অ্যান্ড ম্যাথ, ঠিক আছে? কেন না, আমরা যদি 8 থেকে ওদেরকে অল ওভার ইন্ডিয়ার যে সিলেবাস,
সেই সিলেবাসের সঙ্গে টিউনড করতে পারি, সমান্তরালে নিয়ে আসতে পারি, তার সঙ্গে ইংরেজিটাতে একটু সড়গড় করতে পারি, তাহলে আমরা ধরে নিতে পারি আগামী দিনে আমাদের এই ছেলেমেয়েরা যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামসের জন্য তারা প্রস্তুত হয়ে গেল। আমরা তোমাদের সায়েন্স পড়াবো, সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলাদা আলাদা করে ক্লাস নেওয়া হবে, সব এক্সপার্ট টিচাররা তোমাদের পড়াবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ পড়াবো আমরা তোমাদেরকে। এছাড়া আমরা কি পড়াবো, আমরা তোমাকে আরেকটা জিনিস পড়াবো যেটা আমাদের জেনারেলি সরকারি স্কুলে পড়ানো হয় না, সেটা হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট, ম্যাট। ঠিক আছে, যেটার মধ্যে রিজনিং আছে, অর্থাৎ কার্যকারণ সম্পর্ক ইত্যাদি ব্যাপারগুলো আছে, এগুলোর কতগুলো আইটেমস আছে। এনএনএমএসি যে পরীক্ষাটা, ওই পরীক্ষাতে অর্ধেক নাম্বার হচ্ছে ম্যাথ আর অর্ধেক নাম্বার হচ্ছে স্যাটের মধ্যে যেমন সায়েন্স আছে তেমনি হিস্ট্রি, জিওগ্রাফিও আছে। তো আমরা এই ম্যাথটা তোমাকে আলাদা করে পড়াবো, এখানে শেখাবো। এর সঙ্গে আমরা কি শেখাবো, এর সঙ্গে ইতিহাসও আমরা তোমাকে একটু পড়াবো, সেও এনসিইআরটি সিলেবাস ধরে। ভূগোলও আমরা তোমাকে একটুখানি পড়াবো, সেও এনসিইআরটি সিলেবাস ধরে। ঠিক আছে, এইটা পড়ানোর সঙ্গে সঙ্গে আমরা তোমাকে কি করছি, তোমাকে প্রথম তোমার সামনে যে ইমিডিয়েট টার্গেট সেটা হচ্ছে এনএনএমএসি অর্থাৎ স্কলারশিপ পরীক্ষা, যেটা তোমরা জানো যে পরীক্ষাটা তুমি ক্লাস 8-এ পাস করে গেলে 9, 10, 11, 12 এখন যা সরকারি স্কিম আছে তাতে তুমি বছরে 12,000 করে 12/4 48,000 টাকা তুমি পাবে। তোমার পড়াশোনার ক্ষেত্রে, একটা সাধারণ বাড়ির ছেলেমেয়ের ক্ষেত্রে এটা অনেকটা সহায়তা। ঠিক আছে, কিন্তু এখানেই আমাদের গল্পটা শেষ হচ্ছে না, এটা সবে শুরু হলো। ক্লাস 8-এ আমরা এনএনএমএসিকে টার্গেট করে পড়ছি। এনএনএমএসি যারা দিতে পারবে না, যাদের বাবা মা চাকরি করেন, যাদের ইনকাম বেশি, তারা অলিম্পিয়াড পরীক্ষাগুলোয় বসবে। ম্যাথ অলিম্পিয়াড আছে, সায়েন্স অলিম্পিয়াড আছে, ইংলিশ অলিম্পিয়াড আছে, আলাদা আলাদা করে অলিম্পিয়াডগুলোয় তারা বসবে ক্লাস 8-এ। 8 থেকে যখন 9-এ উঠছে তখন আবার আমরা তাদেরকে করছি, সেখানেও আমরা এনসিইআরটি টেক্সট বুক পড়াবো। ঠিক আছে, তখন এনসিইআরটি টেক্সট বুক পড়াবো। সেই বছর কী হবে, 9-এ গিয়ে কী হবে, স্কুলের প্রথম 5 জন ছাত্র, প্রথম 5 জন তারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দেবে সরকারি ব্যবস্থাপনায়। ঠিক আছে, প্লাস হচ্ছে অলিম্পিয়াড দেবে, ইন্টারন্যাশনাল যে অলিম্পিয়াডগুলো আছে সেগুলো দেবে ক্লাস 9-এ। মাধ্যমিকে গিয়ে আবার তাকে এনসিইআরটি পড়াবো, এবং সে মাধ্যমিকের জন্য যেমন সে মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হবে তেমনি প্যারালালি এদিকে তৈরি হবে। ঠিক আছে, ক্লাস 10-এ আমরা একটু রিল্যাক্সেশন দেবো, কারণ হচ্ছে যেহেতু সে মাধ্যমিক দেবে। তারপর মাধ্যমিক হয়ে গেলে আবার আমরা তাকে 11-এ নিচ্ছি, 11-এ আবার তাকে এনসিইআরটি পড়াচ্ছি। 11 উঠলে সে কিন্তু জেবি এনএসটি, এখনও পর্যন্ত এই পরীক্ষাটা চালু আছে, জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, যেটা একটা অত্যন্ত সম্মানীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা। সেই পরীক্ষার জন্য সে প্রস্তুত হবে, সেটা ক্লাস 11-এ দেবে। ক্লাস 12-এ গিয়েও ওই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো 11-এ ওই পরীক্ষা দিল, 12-এ গিয়ে আবার এনসিইআরটি পড়ছে। এই যে এনসিইআরটি ক্লাস 8, 9, 10, 11, 12 পড়েছে, যদি সিনসিয়ারলি কোনো ছেলে বা মেয়ে এই সময়টা ধরে থাকে, তার কাছে জয়েন্ট, নিট যেগুলো আছে, এনডিএ, এই পরীক্ষাগুলো আমরা বেশ কয়েকটা লিখেছি এখানে, এগুলো খুব একটা কঠিন কিছু নয়। কেন আমাদের ছেলে মেয়ে পারে না, বেশিরভাগ পারে না, তার কারণ হচ্ছে তারা গিয়ে মাধ্যমিকের পরে শুরু করলো, তারা গিয়ে কোনো কোচিং সেন্টার গিয়ে শুরু করছে, যেখানে কিন্তু এই যে সামঞ্জস্যপূর্ণভাবে পড়িয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু খুব একটা হয় না। তাকে কোনো না কোনো দিকে একপেশে করে দেওয়া হয়। এই মূল স্রোতের সঙ্গে বিদ্যালয় শিক্ষা, তার নিয়মিত যে টিউশন, যে পড়াশুনো আছে, তার সঙ্গে অ্যাডিশনাল সাপোর্ট দিয়ে এটা করা, এটা খুব একটা বিশেষ হয় না। আর যেখানে হয় অনেক টাকার গল্প আছে, লক্ষ লক্ষ টাকার গল্প আছে। তো আমরা তো এখানে যেটা আমরা বলছি, এটা ওদের আইসক্রিম খাওয়ার পয়সা সারা বছরে। ঠিক আছে, এটা তো কোনো পয়সাই না, কিন্তু একটু পয়সা না দিলে আবার কারোর কোনো গুরুত্ব আসবে না, বলে বিনা পয়সাগুলো কিছু হয় না, সেই জন্যই একটা পয়সা করা হয়েছে। তো সেটা দিয়ে আমরা একদম, তাহলে হায়ার সেকেন্ডারির পরে আমরা কেউ এনডিএ দিতে পারে। এনডিএ দিলে কী হবে, সেনাবাহিনীর অফিসার হবে, আর্মি কমান্ডার হবে, সে তো ওই সোলজার হবে না। বুঝতে পেরেছ, যে একদিন ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মির চিফ হতে পারে এনডিএ থেকে, সেইখানে সে ঢুকতে পারছে আফটার এইচএস। ঠিক আছে, আফটার এইচএস আরও আইআইটি আছে, যে ডব্লিউবিজেই আছে, যেগুলো আইআইটি অ্যাডভান্সড, মেন, ডব্লিউবিজেই, সমস্ত অসংখ্য পরীক্ষা আছে ওই জায়গাতে। আমরা সবই টাইম টু টাইম তাদেরকে জানাতে থাকবো কী করবে না করবে।
এরপরে যারা থেকে গেল, এখানেও গেল, এইচএসের পরেও যারা কোথাও ঢুকলো না, কলেজে পড়তে যাচ্ছে, তাদেরকে নিয়ে আমাদের এই জার্নি চলতে থাকবে। প্যারালালি আমরা তাকে সিভিল সার্ভিসের জন্য তৈরি করতে থাকবো। ঠিক আছে? যেখানে বিডিও থেকে শুরু করে এসডিও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ পদে, ওই যে তোমাকে সারা পৃথিবী দেখাচ্ছিলাম, তুমি যদি আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস সিলেক্ট হতে পারো, তাহলে ফরেন এম্বাসিতে তুমি কাজ পাবে। জানো ফরেন এম্বাসিতে কাজ পাওয়া মানে কি? ধরো তুমি খুব প্রথম দিকে রেজাল্ট করলে, তোমাকে আমেরিকান ইউএসের এম্বাসিতে তোমাকে রাখলো। ইউএসের এম্বাসিতে তুমি যদি থাকো, মানে আমেরিকার ধরো নিউ ইয়র্কে তুমি আছো, নিউ ইয়র্কে একটা বিশাল বড় বিল্ডিং, যেটা হচ্ছে ভারত সরকারের, সেইটা আমেরিকার মধ্যে একটা ভারত সরকারের স্বাধীন জায়গা, যেখানে আমেরিকার নিয়ম কাজ করে না। আমেরিকা যত বড় শক্তিশালী দেশ হোক, ইন্ডিয়ান এম্বাসির মধ্যে ইন্ডিয়া স্বাধীন। ইন্ডিয়ান এম্বাসির মধ্যে যারা থাকে তারা হচ্ছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, তাদের বিরুদ্ধে মামলা করা যায় না, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নিতে পারে না। ঠিক আছে? ওই দেশ তাকে মানে একটা বন্ধু দেশের প্রতিনিধি হিসেবে তাকে বিশেষ সম্মান করে, বিশেষ মর্যাদা দেয়। এই সব জায়গাতেও কাজ করা যায়, এম্বাসিতে কাজ করা যায়। আরও অসংখ্য কাজের জায়গা আছে, আমরা সময় সময় তোমাদেরকে বলবো। তোমরা জানো না, আসলে আমাদের গ্রামগঞ্জের ছেলেরা জানে না কত সুন্দর জায়গা আছে, কত সম্মানের জায়গা আছে, কত লোভনীয় জায়গা আছে, যেখানে কাজ করা যায়, সসম্মানে কাজ করা যায়, মাথা উঁচু করে কাজ করা যায়। তোমার চারপাশের লোকেরা তোমাকে বলবে চাকরি নাই, কাজ নাই, পড়ে কী হবে, ওই করে কী হবে, সে তো বেকার বসে আছে, কত পিএইচডি বসে আছে। ওগুলো শুনতে শুনতে আমাদের ছেলেগুলোর মাথা খারাপ হয়ে গেছে। আমি উল্টো দিকে তোমাকে বলবো, জনে জনে ধরে দেখাতে পারবো। ঠিক আছে? একদম হাওয়াতে ঘরের ছেলে, যা দিনান্তে দিন খেতে পেটে খাবার জুটতো না, সেও আজকে পৃথিবীর সেরা দেশগুলোতে সসম্মানে ঘুরে বেড়াচ্ছে, সসম্মানে ঘুরে বেড়াচ্ছে। একটি ছেলে, সে যখন আমেরিকাতে একটা জায়গা থেকে পিএইচডি করার পরের দিন ফেসবুকে ছবিটা দিল, ওখানে যখন পিএইচডি করলো একটা খুব রেপুটেড ইউনিভার্সিটি থেকে, তারপরে ফেসবুকে ছবিটা দিল, একটা ঝুপড়ি ঘর, মাথায় কালো পলিথিন চাপানো আছে, তার সামনে তার বাবা মা, যারা যারা হচ্ছে সামান্য একটা মুদির মানে সবজি বিক্রি করে সংসার চালান, তার সঙ্গে তার বাবা মা ওই ঝুপড়ি ঘরটার সামনে বাবা মার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করে বলল, এখন আমার সকলকে জানানো দরকার আমি কোথা থেকে উঠে এসেছি। বুঝতে পেরেছ? সেই ছেলেটা যখন লড়াই করছিল, সেই লড়াইয়ের সঙ্গে আমরা তার লড়াইটা আমরা দেখেছি, তার স্ট্রাগলটা আমরা দেখেছি, তার কাছে থাকার সুযোগ হয়েছে। তো সেই জন্য তোমরা এই যদি লড়াইটা করো, এই সংগ্রামটা করো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, সেই লড়াইতে এতগুলো মানুষ তোমার কাছে আছে। এই স্যার রিটায়ার করে গেছেন, ঠিক আছে, কিন্তু তিনি এসে বসে আছেন, তার কি দরকার? তিনি তো সুন্দরভাবে তার জীবন কমপ্লিট করে ফেলেছেন, এখন অবসর জীবন আনন্দে ঘরে কাটাতে পারতেন নিজের কাজে। তিনি বসে আছেন তোমাদের জন্য, তোমাদের এই লড়াইতে একটুখানি তোমাদের পালে একটু হাওয়া লাগানোর জন্য। ঠিক আছে? আজকে সমস্ত কথা বলা সম্ভব হচ্ছে না, কিন্তু এইটুকু বলে রাখি যে আমরা একটা খুব আন্তরিক ইচ্ছা এবং চেষ্টা নিয়ে আমরা আপনাদের ছেলেমেয়েদের কাছে আছি, এই ছেলেমেয়েদের কাছে আছি। যদি আপনারা একটুখানি ডিসিপ্লিন, গার্ডিয়ানদেরকে প্রথম বলো, আমার কথা শুনতে খারাপ লাগবে, আপনারা যদি একটু ডিসিপ্লিনড হন, গার্ডিয়ান আবার ডিসিপ্লিনড হবে, এটা কী কথা? আজকে মাস্টারমশাই তার মাসি ঘরে তার বোনের বিয়ে, আজকে দিনটা স্যার যাবেনি, চূড়ান্ত ইনডিসিপ্লিন। ওর বউ না গেলে ওর মাসির বউয়ের বিয়ে আটকে যাবে না, ঠিক আছে, কিন্তু ওর ক্লাসটা না করলে, ওই যে ধারাবাহিকতায় শিক্ষক পড়াচ্ছেন, আজকে যে জায়গাটা পড়িয়ে দেবেন পরের ক্লাসে এসে কিন্তু ও একটা ধরতে পারবে না। বুঝতে পেরেছেন? যাবে মাসির বাড়ির বিয়েতে যাবে, ঠিক আছে, আপনি সেভাবেই অ্যারেঞ্জ করুন যাতে ও ক্লাস করে এখান থেকে যেতে পারে। কোনো অজুহাতে, কোনো বাহানায় রেগুলার ক্লাস থেকে ছাত্রছাত্রী বিচ্ছিন্ন করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেমন বিষয় পড়াবো তার সঙ্গে সঙ্গে একটি ক্লাস নেব যেটাতে হচ্ছে এই মনোবলটা তৈরি হবে, লড়াই করার মানসিকতাটা তৈরি হবে। পড়াচ্ছে তো সকলে, তারপরে ভেসে যাচ্ছে কেন?
কারণ হচ্ছে জীবনটা, চরিত্রটা গড়ে উঠছে না, দৃষ্টিভঙ্গিটা গড়ে উঠছে না। সকলের জন্য ভাবনা, মানুষের জন্য ভাবনা, দেশের জন্য ভাবনা, সেই ভাবনাটা থাকছে না। আমরা সেই জন্য নাম দিয়েছি নেতাজি সুভাষ সেন্টার ফর নেশন বিল্ডার্স। শুধু লাইফ বিল্ডার্স নয়, কেরিয়ার বিল্ডার্স নয়। এরা শুধু নিজে নিজে একটা টাকা রোজগার করবে সেটা নয়। ওই গল্প করার জন্য 7 লাখ বললাম, কিন্তু ওটাই শুধু আমাদের লক্ষ্য নয়। এরা এমন একটি ছেলে মেয়ে হবে যারা অসংখ্য জনের দায়িত্ব সামলাতে পারবে। বাবা মা শুধু দেখছেন না, অনেক বড় হয়ে গেছে, বাবা মাকে দেখার মতো সামর্থ্য নেই। ছেলে আমার বিশাল বড় অমুক তমুক, তার বাবা মাকে দেখার মতো সামর্থ্য নেই। সে সামর্থ্যের কী দাম আছে? যে নিজের বাবা মার বোঝা নিতে পারবে না, নিজের পাড়া প্রতিবেশীর বোঝা নিতে পারবে না, 5টা আর্তপীড়িত মানুষের বোঝা নিতে পারবে না, তার ওই অর্থের, তার পদমর্যাদার, তার এর কি মূল্য আছে? ঠিক আছে, এমন সামর্থ্যবান হবে যে নিজের পায়ে দাঁড়াবে, মাথা উঁচু করে বাঁচবে, নিজের বোঝা নেবে, অসংখ্য মানুষের বোঝা নেবে। এই হচ্ছে আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। আপনাদের সকলের শুভকামনা, আশীর্বাদ, সহযোগিতা আমরা প্রার্থনা করছি। নমস্কার। স্যারকে অসংখ্য শ্রদ্ধা, শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সামনে স্যার এতক্ষণ এই নেতাজি সুভাষচন্দ্র সেন্টার ফর নেশন বিল্ডার্সের দিশা দেখালেন। আমরা শুনলাম